তাপগতীয় প্রক্রিয়া বা থার্মোডাইনামিক প্রসেস। তো প্রথমেই যেটা জানার যে তাপগতীয় প্রক্রিয়া কাকে বলে। তো দেখো, আমরা পড়েছিলাম যে তাপগতীয় যে বিভিন্ন ধর্ম, মূলত দুটো ধর্ম, এক্সটেন্সিভ প্রপার্টিস এবং ইন্টেন্সিভ প্রপার্টিস, অর্থাৎ পরিমাণগত ধর্ম আর অবস্থাগত ধর্ম। এই ধর্মগুলির যদি কোনো একটিকে পরিবর্তন করা হয় তাহলে সিস্টেমটি এক সাম্যাবস্থা থেকে অপর এক সাম্যাবস্থায় গিয়ে উপনীত হয়। মানে কি, তার অবস্থার চেঞ্জ হয়, একটা অবস্থা থেকে আরেকটি অবস্থাতে যায়। তো এই যে পরিবর্তনটা, অবস্থার এই যে পরিবর্তনের যে ঘটনাটা, এটিকেই বলা হয় তাপগতীয় প্রক্রিয়া। এখানে আমরা বেশ কয়েকটি প্রসেস সম্পর্কে জানবো। আমাদের প্রথম প্রসেস হলো চক্রীয় বা আবর্ত প্রক্রিয়া, সাইক্লিক প্রসেস। সংজ্ঞায় যেটা বলা হয়েছে, খুব সিম্পলি আমি যদি বলি, সাপোজ ধরো কোনো একটা প্রক্রিয়া তার প্রারম্ভিক অবস্থা থেকে শুরু হলো এবং বিভিন্ন ধাপে হতে হতে সেটি আবার গিয়ে প্রারম্ভিক অবস্থাতেই শেষ হলো। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যে এই প্রক্রিয়াটার প্রারম্ভিক অবস্থা আর অন্তিম অবস্থা সেম। তাহলে এই প্রক্রিয়াটি হলো চক্রীয় প্রক্রিয়া বা সাইক্লিক প্রসেস। অ্যাজ এ এক্সাম্পল, 1 মোল জল 298 কে উষ্ণতায় রয়েছে এবং 1 অ্যাটমসফিয়ার চাপে রয়েছে। এবার আমরা যেটা করছি, চাপ স্থির রেখে উষ্ণতাকে বৃদ্ধি করছি। তাহলে কি হবে, 1 মোল জলের উষ্ণতা হবে 373 কে, এবং চাপ যেহেতু স্থির রেখেছি তো 1 অ্যাটমসফিয়ারই থাকবে। নেক্সট কি করা হলো, চাপ স্থির রেখে সেই উষ্ণতায় বাষ্পায়ন করা হলো। তার ফলে কি হলো, 1 মোল জলীয় বাষ্প তৈরি হলো এবং উষ্ণতা 373 কে এবং চাপ 1 অ্যাটমসফিয়ার রইল। নেক্সট প্রসেসে চাপ স্থির রেখে উষ্ণতা হ্রাস করা হলো। তাহলে কি হবে, সেই 1 মোল জলীয় বাষ্পটা 1 মোল জলে কনভার্ট হবে। আর যেহেতু উষ্ণতা হ্রাস ঘটানো হলো, তার মানে উষ্ণতাটাও কমে গেল, সেই 298 কেতে চলে এলো এবং 1 অ্যাটমসফিয়ার। তাহলে যেটা দেখা গেল এখানে, যে প্রারম্ভিক অবস্থা যেটা জলের ছিল সেটাই চক্রাকারে ঘুরতে ঘুরতে সেই অবস্থাতেই আবার পড়লো, মানে অন্তিম অবস্থার প্রারম্ভিক অবস্থা এখানে সেম। তাহলে এই যে প্রসেসটা, এটি হচ্ছে একটি চক্রীয় প্রক্রিয়া। এখানে তোমাদের যেটা মনে রাখতে হবে, অবস্থার অপেক্ষকেরা অবস্থার উপর নির্ভর করে, মানে প্রাথমিক অবস্থা আর অন্তিম অবস্থার উপর নির্ভর করে। এবার এই যে চক্রীয় প্রক্রিয়া সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে যেটা হয়, প্রাথমিক অবস্থা আর অন্তিম অবস্থা সেম হয়। এই কারণের জন্য চক্রীয় প্রক্রিয়ায় অবস্থার অপেক্ষকের পরিবর্তনের মান 0 হয়। আমাদের নেক্সট প্রসেস হলো সমষ্ণ বা সমতাপীয় প্রক্রিয়া বা আইসোথার্মাল প্রসেস। দেখো, সংজ্ঞায় বলা হয়েছে, যে প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে সিস্টেমের উষ্ণতা অপরিবর্তিত থাকে তাকে সমষ্ণ বা সমচাপীয় প্রক্রিয়া বলে। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে, যে এই পর্যায় মানে এই সমষ্ণ পর্যায়ের, দেখো সমষ্ণ কথাটার মধ্যেই আছে সম উষ্ণ, মানে সমান উষ্ণতা, অর্থাৎ এই প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে উষ্ণতার টেম্পারেচার সেম থাকে, মানে অপরিবর্তিত থাকে বা স্থির থাকে, ধ্রুবক থাকে। তাহলে এই প্রক্রিয়ার শর্ত কি, উষ্ণতা T = ধ্রুবক হবে, অর্থাৎ যে প্রক্রিয়ার ডিটি, সিস্টেমের ডিটি বা ডেল্টা টি 0 হবে। মানে কি, ডিটি বা ডেল্টা টি মানে কি, উষ্ণতার চেঞ্জ, মানে উষ্ণতার পরিবর্তন, সেটা কি হবে, 0 হবে। অ্যাজ এ এক্সাম্পল আমরা বলতে পারি, 1 অ্যাটমসফিয়ার চাপে ও 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল ফুটতে শুরু করা। এই প্রক্রিয়াটি হচ্ছে সমষ্ণ বা সমতাপীয় প্রক্রিয়া। তার কারণ এই সময় জলের যে উষ্ণতা টেম্পারেচার সেটা স্থির থাকে, 100 ডিগ্রি সেলসিয়াসে স্থির থাকে, অর্থাৎ উষ্ণতাটা না কমে না বাড়ে। তোমরা জানো, যখন জলের টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় তারপর কি হয়, জল আস্তে আস্তে বাষ্পায়িত হওয়া শুরু করে এবং টেম্পারেচার ততক্ষণ পর্যন্ত 100 ডিগ্রি সেলসিয়াসে থাকবে যতক্ষণ না পুরো জলটা বাষ্পায়িত হয়ে যায়। তবে তোমাদের এখানে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। তোমাদের মনে হতে পারে যে এখানে উষ্ণতাটা অপরিবর্তিত থাকে, মানে তাপ আদান প্রদান হচ্ছে না। যেহেতু তাপ আদান প্রদান হচ্ছে না তাই উষ্ণতা নিশ্চয়ই স্থির আছে, কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম নয়। এখানে তাপের আদান প্রদান হয়, সিস্টেম কর্তৃক তাপের আদান প্রদান ঘটে। এই বিষয়টি কিন্তু তোমরা মনে রাখবে।
নেক্সট প্রসেস হলো সমচাপীয় বা সমপ্রেস প্রক্রিয়া বা আইসোবারিক প্রসেস। দেখো এখানে সমচাপ থেকেই আমরা বুঝতে পারছি সমান চাপ থাকবে প্রক্রিয়াটায় প্রতিটি পর্যায়ে। আর সমপ্রেস, আসলে এখানে সম মানে তো সমান, প্রেস মানে হচ্ছে চাপ। আর আইসোবারিক, যে আইসো মানে সমান আর বার, বার হচ্ছে চাপেরই একটি একক। তাহলে প্রত্যেকটা নামের অর্থই হচ্ছে সমান চাপ। তার মানে এখান থেকে আমরা সংজ্ঞা পেয়ে যাচ্ছি যে প্রক্রিয়ায় প্রতিটি পর্যায়ের চাপ সমান থাকে। তাহলে এই প্রক্রিয়ার শর্তটা কি? যে সমগ্র প্রক্রিয়াতে সিস্টেমের যে চাপ পি ইকুয়াল টু ধ্রুবক হবে, অর্থাৎ এই ধরনের প্রক্রিয়ায় যে ডিপি বা ডেল্টা পি শূন্য হবে, অর্থাৎ চাপের যে পরিবর্তন সেটি শূন্য হবে। অ্যাজ আ এক্সাম্পল, ধরো খোলা পাত্রে তরল রাখা আছে, তাহলে তরলটার বাষ্পায়ন হবে এবং সেটাই বায়ুমণ্ডলের মানে বায়ুমণ্ডলীয় চাপের অধীনে হবে। এবার যদি এই বায়ুমণ্ডলীয় চাপটা স্থির হয়, তাহলে এই বাষ্পায়নের যে ঘটনাটা সেটি হয়ে যাবে আমাদের সমচাপীয় বা সমপ্রেস প্রক্রিয়া। তার কারণ এখানে সিস্টেমের চাপ স্থির রয়েছে। আমাদের নেক্সট প্রসেস হচ্ছে সম আয়তনিক প্রক্রিয়া বা আইসোক্লোরিক প্রসেস। এখানে দেখো সম আয়তনিক প্রক্রিয়া, তার মানে যে প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে আয়তন সমান থাকে, সিস্টেমের আয়তন স্থির থাকে, তাকে বলা হয় সমায়তনিক প্রক্রিয়া। তার মানে এই প্রক্রিয়ার শর্ত হচ্ছে যে সমগ্র প্রক্রিয়াতে সিস্টেমের আয়তন ভি ইকুয়াল টু ধ্রুবক হবে, অর্থাৎ এই ধরনের প্রক্রিয়ায় ডিভি, সিস্টেমের ডিভি বা ডেল্টা ভি শূন্য হবে, অর্থাৎ আয়তনের পরিবর্তন শূন্য হবে। অ্যাজ আ এক্সাম্পল, আমরা বম্ব ক্যালোরি মিটারে কোনো পদার্থের দহনকে বলতে পারি। তার কারণ বম্ব ক্যালোরি মিটারে কোনো পদার্থের দহন হলে সেক্ষেত্রে সিস্টেমের যে আয়তন সেটি স্থির থাকে। নেক্সট আমরা জানবো রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা অ্যাডিয়াবেটিক প্রসেস সম্পর্কে। নামটার দিকে লক্ষ্য করো, রুদ্ধতাপীয়। এখান থেকে আমরা বুঝতে পারছি রুদ্ধ তাপ, তাপ রুদ্ধ হবে, তাপ আদান প্রদান হবে না। তাহলে সংজ্ঞাটা সিম্পলি যেটা হবে, যে প্রক্রিয়ায় কোনো পর্যায়ে সিস্টেম ও পরিবেশের মধ্যে তাপের কোনো আদান প্রদান হয় না তাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে। এবার যেটা হয়, বাস্তবে কোনো প্রক্রিয়ায় সম্পূর্ণরূপে রুদ্ধতাপীয় হতে পারে না। তার কারণ বাস্তবে আসলে সম্পূর্ণ 100%ই রুদ্ধতাপীয় দেয়ালই সম্ভব নয়, যেটা আমি আগেও থার্মোফ্ল্যাক্সের এক্সাম্পল দিয়ে বলেছিলাম যে থার্মোফ্ল্যাক্স একটি রুদ্ধতাপীয় সিস্টেম হলেও সম্পূর্ণভাবে রুদ্ধতাপীয় সিস্টেম নয়। তার কারণ থার্মোফ্ল্যাক্সে হয়তো কিছুক্ষণ তাপের আদান প্রদান ঘটবে না, কিন্তু একটা সময় আসবে যখন তাপের আদান প্রদান ঘটবে। তাই কোনো সিস্টেমই বা কোনো প্রক্রিয়ায় সম্পূর্ণরূপে রুদ্ধতাপীয় হতে পারে না। এবার দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার শর্ত কি। আমরা দেখলাম যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সিস্টেম আর পরিবেশের কোনো আদান প্রদান ঘটে না। তার মানে কিউ অর্থাৎ সিস্টেম কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ ইকুয়াল টু 0। এই প্রসেসের যদি এক্সাম্পল দিতে হয়, বলা যেতে পারে কোনো গ্যাসের সহসা সংকোচন বা প্রসারণকে আমরা সাধারণত রুদ্ধতাপীয় প্রক্রিয়া রূপে বিবেচনা করি। গ্যাসের যদি সহসা সংকোচন হয় তাহলে কি হবে, গ্যাসটি গরম হয়ে যাবে। আবার যদি সহসা প্রসারণ হয় তাহলে গ্যাসটি ঠান্ডা হয়ে যাবে। যেমন ধরো কোনো গাড়ি বা সাইকেলের চাকার ভালভ খুলে দিলে নির্গত বায়ু শীতল হয়ে যায়, কারণ এক্ষেত্রে নির্গত বায়ু দ্রুত প্রসারণ ঘটে, মানে সহসা প্রসারণ ঘটে, তাই ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। যেমন ধরো ছবিতে লক্ষ্য করো, এটি একটি সাইকেল এবং এটি হচ্ছে তার ভালভ। এখন এটা যদি খুলে দেওয়া হয় তাহলে কি হবে, বায়ুটা দ্রুত বেরিয়ে আসবে, মানে দ্রুত বায়ুর প্রসারণ ঘটবে, তাই এবং বায়ুটা শীতল হবে, এই জন্য যেহেতু দ্রুত প্রসারণ ঘটবে। আর এই ঘটনাটাই এখানে রুদ্ধ তাপীয় প্রক্রিয়া, যেহেতু এখানে পরিবেশ ও সিস্টেম তাপ আদান প্রদান ঘটার কোনো সুযোগই পেল না। এবার তোমাদের এখানে যে বিষয়গুলো অবশ্যই মনে রাখতে হবে, যে এখানে তাপের আদান প্রদান হচ্ছে না, অর্থাৎ রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় সিস্টেম আর পরিবেশের মধ্যে তাপের আদান প্রদান ঘটছে না, মানে এটা কিন্তু নয় যে উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না। মানে ব্যাপারটা তো এরকম মনে হতেই পারে যে তাপের আদান প্রদান হচ্ছে না মানে কেউ তাপ নিচ্ছেও না, কেউ তাপ দিচ্ছেও না, তার মানে উষ্ণতারও কোনো চেঞ্জ হচ্ছে না। কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম নয়, এখানে কিন্তু উষ্ণতার আদান প্রদান ঘটে। তোমরা সেটা এক্ষুনি এক্সাম্পলে দেখলে যে যখন প্রসারণ ঘটে, সহসা প্রসারণ, তখন শীতল হয়ে যায়, যখন আবার সহসা সংকোচন ঘটে তখন গরম হয়ে যায়। তো এরকম কিন্তু উষ্ণতার চেঞ্জ হয়।
আরেকটি বিষয় তোমাদের যেটা মনে রাখতে হবে যে একাধিক ধাপে সংঘটিত কোনো প্রক্রিয়ার বিভিন্ন ধাপে গৃহীত বা বর্জিত তাপের মোট পরিমাণ যদি শূন্য হয় তাহলেও প্রক্রিয়াটি রুদ্ধতাপীয় হয় না। তার মানে কি, সাপোজ একটা প্রক্রিয়া, সেখানে কি হচ্ছে, সিস্টেম একবার তাপ গ্রহণ করলো, তারপর আবার বর্জন করলো, আবার গ্রহণ করলো, বর্জন করলো। তো এইভাবে গ্রহণ আর বর্জন করার পরে মানে একদম ফাইনালি অন্তিম অবস্থায় এসে তার তাপের যে গৃহীত বা বর্জিত মোট তাপের পরিমাণটা শূন্যই হয়ে গেল। তার মানে কিউ ইজ ইকুয়াল টু শূন্য হয়ে গেল। তার মানে আমাদের শর্তে কিউ ইজ ইকুয়াল টু শূন্য, তার মানে কি এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া না? কিন্তু কারণ আমাদের সংজ্ঞায় স্পষ্ট বলা হয়েছিল যে কোনো পর্যায়েই তাপের আদান প্রদান ঘটবে না, কিন্তু এই প্রক্রিয়াতে তাপের আদান প্রদান ঘটেছে, তার মানে এই প্রক্রিয়াটি রুদ্ধতাপীয় প্রক্রিয়া হবে না। আমাদের নেক্সট প্রসেস হলো পরাবর্ত প্রক্রিয়া বা রিভার্সিবল প্রসেস। সংজ্ঞায় বলা হচ্ছে, কোনো সিস্টেম যদি এরূপ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে যে প্রক্রিয়াটি অসংখ্য ধাপে অতি ধীর গতিতে সংঘটিত হয় ও প্রক্রিয়াটির সমস্ত পর্যায়ে সিস্টেমের তাপ গতি ও সাম্যাবস্থা অক্ষুণ্ণ থাকে এবং যে কোনো পর্যায়ে সিস্টেমের উপর বাহ্যিক প্রযুক্ত বলের মান অতি সামান্য বৃদ্ধি বা হ্রাস করে প্রক্রিয়াটিকে ইচ্ছা অনুযায়ী সম্মুখ বা বিপরীত মুখে পরিচালনা করা যায়, এইরূপ প্রক্রিয়াকে পরাবর্ত প্রক্রিয়া বলে। এবার এখানে বলা কি হয়েছে চলো সেটা এবার বুঝে নিই। আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটি পাত্র রয়েছে যার মধ্যে কিছুটা গ্যাস রয়েছে এবং তার উপরে পিস্টন রয়েছে। ধরো গ্যাসটির আয়তন হচ্ছে V1, আবার আমাদেরকে বলা হলো V1 থেকে বৃদ্ধি করে V2 তে নিয়ে যেতে। এবার আয়তন বৃদ্ধি করার জন্য, সিস্টেমের আয়তন বা গ্যাসের আয়তন বৃদ্ধি করার জন্য কি করতে হবে? বাহ্যিক চাপ কমাতে হবে, অভ্যন্তরীণ চাপ বাড়াতে হবে। এবার ধরো আমরা বাহ্যিক চাপ কিছুটা একদম সামান্য পরিমাণে হ্রাস করলাম, তাহলে কি হবে? আয়তন সামান্য পরিমাণে বৃদ্ধি পাবে, তারপরে সাম্যাবস্থায় আসবে। ঠিক একইভাবে আমরা আরেকটু বাহ্যিক চাপ কমালাম, যার ফলে আরেকটু আয়তন বৃদ্ধি পেল, আবার সাম্যাবস্থায় এলো। এইভাবে আমরা বাহ্যিক চাপ একটু একটু করে কমাতে থাকবো এবং আয়তন একটু একটু করে বাড়তে থাকবে এবং প্রতিটি বাড়ার শেষেই সিস্টেম সাম্যাবস্থায় আসবে। এইভাবে কিন্তু অনেকটা প্রসেস গিয়ে, অনেকটা ধাপ পেরিয়ে, অসংখ্য সময় পরে গিয়ে সেটি V2 আয়তনে পৌঁছাবে। তো এখানে যে এই প্রসেসটা, এটি হচ্ছে পরাবর্ত প্রক্রিয়া। তোমরা যদি এবার সংজ্ঞাটা লক্ষ্য করো বুঝতে পারবে যে এখানে যেটা বলছে, সিস্টেম এমন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে যে প্রক্রিয়াটি অসংখ্য ধাপে অতি ধীর গতিতে সংঘটিত হয়। এখানে তো আমি যেটা বললাম, অসংখ্য ধাপে কিন্তু এবং অত্যন্ত ধীর গতিতে প্রক্রিয়াটি হয়েছে, অনেকটা সময় লেগেছে যেহেতু অত্যন্ত ধীরে ধীরে হয়েছে, এবং প্রক্রিয়াটির সমস্ত পর্যায়ে সিস্টেমের তাপগতি ও সাম্যাবস্থা অক্ষুণ্ণ থাকে। তার মানে কি, এই যে আমি বললাম প্রতিটি আয়তন যে বাড়ছে একটু একটু করে, প্রতিটি বাড়ার শেষে সিস্টেম সাম্যাবস্থায় আসছে। এবং তারপরে কি বলছে যে বাহ্যিক প্রযুক্ত বলের মান অতি সামান্য বৃদ্ধি বা হ্রাস করে এই যে প্রক্রিয়াটিকে ইচ্ছা অনুযায়ী সম্মুখ বা বিপরীত মুখে চালনা করা যায়। মানে কি, এই যে বাহ্যিক বলটাকে আমরা যদি অতি সামান্য হ্রাস করছি, তার মানে সম্মুখ দিকে এটা পরিচালিত হচ্ছে, আয়তন বাড়ছে। এবার যদি বিপরীত করি, মানে যদি ধরো আমাদের আয়তন না বাড়িয়ে কমাতে বলতো, তাহলে কি হতো, আমাদের বাহ্যিক চাপ একটু একটু করে বাড়াতে হতো, তার ফলে আয়তন আস্তে আস্তে কমতো, অর্থাৎ বিপরীত মুখে আমরা চালনা করতে পারতাম। তার মানে ইচ্ছা অনুযায়ী কিন্তু আমরা সম্মুখ দিকে অথবা বিপরীত মুখে পরিচালনা করতে পারি। তাই এখানে এই প্রসেসটি হচ্ছে পরাবর্ত প্রক্রিয়া। নেক্সট এবং লাস্ট যে প্রক্রিয়াটি সম্পর্কে আমরা জানবো সেটি হলো অপরাবর্ত প্রক্রিয়া বা ইরিভার্সিবল প্রসেস। সংজ্ঞায় বলা হয়েছে, কোন সিস্টেমের মধ্যে যদি এরূপ একটি প্রক্রিয়া সংঘটিত হয় যে প্রক্রিয়াটির সকল পর্যায়ে সিস্টেমের সাম্যাবস্থা অক্ষুণ্ণ থাকে না এবং বাহ্যিক শর্তের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের ফলে ওই প্রক্রিয়াটিকে বিপরীত দিকে পরিবর্তন করা যায় না, তবে এইরূপ প্রক্রিয়াকে অপরাবর্ত প্রক্রিয়া বলা হয়। এবং সমস্ত প্রাকৃতিক প্রক্রিয়াই কিন্তু অপরাবর্তভাবে সংঘটিত হয়। খুব ইম্পর্টেন্ট। চলো এবার বিষয়টি বুঝে নেওয়া যাক। দেখো চিত্রে কিছু পরিমাণ গ্যাস রয়েছে একটি পাত্রে এবং গ্যাসের ওপর, সিস্টেমের ওপর পিস্টন রয়েছে। এবার যেটা করা হলো, হঠাৎ করে বাহ্যিক চাপ অনেকটা কমিয়ে দেওয়া হলো। তার ফলে যেটি হবে, অভ্যন্তরীণ চাপ বেড়ে যাবে এবং গ্যাসের আয়তনও অনেকটা বেড়ে যাবে। এবার এই যে প্রক্রিয়াটি, এটি হলো একটি অপরাবর্ত প্রক্রিয়া। তার কারণ এখানে কিন্তু বাহ্যিক শর্তের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন করে আর পূর্বাবস্থায় ফিরে আনা সম্ভব নয়।
অর্থাৎ বাহ্যিক চাপ একটু কমিয়ে বা একটু বাড়িয়ে সিস্টেমটাকে আর পূর্বাবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয়। তাই এই প্রক্রিয়াটি হচ্ছে অপরাবর্ত প্রক্রিয়া। আর আমি যেটা প্রথমেই বললাম যে সমস্ত প্রাকৃতিক প্রক্রিয়াই হলো অপরাবর্ত প্রক্রিয়া। যেমন ধরো এই যে উচ্চ উষ্ণতার বস্তু থেকে নিম্ন উষ্ণতার বস্তুতে তাপের যে প্রবাহ হয়, এটি একটি অপরাবর্ত প্রক্রিয়া। কারণ এই যে উচ্চ উষ্ণতার বস্তু থেকে একবার যদি নিম্ন তাপমাত্রার বস্তুতে তাপের প্রবাহ হয়ে যায়, তারপরে কি আর তাপটা সে নিতে পারে না। ঠিক আবার বলা যেতে পারে পাহাড় বা পর্বত থেকে যে জলের প্রবাহ হয় সেটাও হচ্ছে একটি অপরাবর্ত প্রক্রিয়া, তার কারণ জলটা কিন্তু আর ফিরে যেতে পারে না। তো এইগুলো হচ্ছে আমাদের অপরাবর্ত প্রক্রিয়ার উদাহরণ।